বেশ কয়টা দিন পার হয়ে গিয়েছে। মেহুলের বাবা এখন অনেকটাই সুস্থ। মেহুলও আজকাল বেশ সুস্থ আর ব্যস্ত সময় কাটাচ্ছে। সামনে পরীক্ষা তার, তাই এখন খুব চাপ। এই কিছুদিনে রাবিরের সাথেও বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার। তবে মেহুলের ঝগড়া করার স্বভাব এখনো যায়নি। ছোটখাটো ব্যাপার নিয়েও রাবিরের সাথে তার ঝগড়া করতেই হবে। যদিও রাবির কোনোবারই তাকে কিছু বলে না, আর তাই প্রতিবারই মেহুলি তার তর্কে জয়ী হয়। ভার্সিটি থেকে ফেরার সময় রীতা বলল সে একটু মার্কেটে যাবে, কিছু একটা নাকি কেনার আছে তার। মেহুল তাই ড্রাইভারকে বলল গাড়িটা শপিং মলের দিকে নিয়ে যেতে। রীতা আর মেহুল শপিং মলে ঢোকার পথে কেউ একজন মেহুলকে ডেকে ওঠে। মেহুল পেছনে ফিরে তাকায়। লোকটাকে তার খুব পরিচিত লাগছে, তবে পুরোপুরি চিনে উঠতে পারছে না। লোকটা তার চোখের সানগ্লাসটা খুলে মেহুলের সামনে এসে দাঁড়ালো। মুখে চওড়া হাসি টেনে বলল, কি হলো, চিনতে পারেননি? এবারের মেহুলের মনে পড়ল। সে বলল, আপনি সাদরাজ? জি। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার কি খবর? আর আপনার বাবা কেমন আছেন? আমি আর বাবা দুজনেই ভালো আছি। আপনাকে তো বলেছিলাম আপনার বাবার জ্ঞান ফিরলে আমাকে একবার জানানোর জন্য, কিন্তু আপনি তো আর জানালেনই না। মেহুল অপ্রস্তুত হেসে বলে, আসলে দুঃখিত, আমার না একদম খেয়াল ছিল না। সরি, প্লিজ কিছু মনে করবেন না। সরিটা অ্যাকসেপ্ট করা যায়, যদি আমার একটা কথা রাখুন। কি কথা? একসাথে বসে কি 2 কাপ কফি খাওয়া যাবে? মেহুল রিতার দিকে চায়। রিতার চোখ মুখ কুচকে লোকটার দিকে চেয়ে আছে। মেহুল কি বলবে বুঝতে পারছে না। মুখের উপর না বলে দেওয়াটাও খারাপ দেখায়। শীতস্তত স্বরে বলল, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু শপিং এ এসেছিলাম। এখন কফি কি করে? সমস্যা নেই, আপনার ফ্রেন্ডকেও নিয়ে চলুন। মেহুল রিতার দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করলো সে রাজি কিনা। রিতা জবাব না দিয়ে আগের মতোই মুখ করে চেয়ে আছে। সাদরাজ আবারও প্রশ্ন করল, কি হলো, কিছু বলছেন না যে? মেহুল উপায়ন্ত না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলুন। সাদরাজ হাসল। এই তো পাখি ধীরে ধীরে তার খাঁচায় পা দিচ্ছে। সে বলল, ঠিক আছে, এখানেই দোতলায় একটা কফি শপ আছে, চলুন সেটাতেই বসি। সাদরাজ ছাঁটা ধরল। তার পেছন পেছন মেহুল আর রিতাও হাঁটছে। রিতা মেহুলকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এই লোকটাকে? ওই যে বলেছিলাম না, একটা লোক বাবাকে রক্ত দিয়েছিলেন, উনিই তিনি। ও। কফি খেতে খেতে সাদরাজ বলল, আন্টি ভালো আছেন? জি। আচ্ছা। সাদরাজ তারপর রিতার দিকে একবার চেয়ে মেহুলকে বলল, আপনার ফ্রেন্ডের সাথে তো পরিচয় করালেন না। মেহুল হেসে বলল, ও রিতা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আর রিতার কাছে আমি আপনার কথা আগেই বলেছিলাম। তাই? তা আপনার পড়াশোনা কেমন চলছে? ওই তো চলছে কোনো রকম। সামনে আমার সেমিস্টার ফাইনাল, এখন তাই খুব চাপ যাচ্ছে। কোন ইয়ারে এখন আপনি? 3rd ইয়ারে আছি। এবার এক্সামের পর 4th ইয়ারে উঠবো। আচ্ছা, অনার্স শেষ করার পর কি করার ইচ্ছা আছে? আপাতত আমার গান নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, আর তারপর বাকিটা ভাগ্য। তাই? আপনি কি গান করেন? ওই একটু আধটু ভার্সিটির ফাংশনে গান গাই আর কি। তাহলে তো আপনার গান একদিন শুনতে হয়। আমাদের পরীক্ষার পর ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে গান গাইবো। আপনার আমন্ত্রণ রইল, এসে আমাদের ভার্সিটিও ঘুরে যাবেন আর আমার গানও শুনে যাবেন। তা তো অবশ্যই। সাদরাজ তারপর কফিটা শেষ করলো। কিছুটা বিরতি নিয়ে বলল, বিয়ে নিয়ে কি ভাবছেন? মেহুল ভ্রু উঁচিয়ে বলল, কার? আমার বিয়ে? জি। আমার বিয়ে তো হয়ে গিয়েছে। সাদরাজ এমন একটা ভাব করলো যেন সে কিছুই জানে না। সে অবাক হয়ে বলল, ওমা, আপনি বিবাহিত? জি। আপনার হাজবেন্ড কি করেন? রাজনীতি। বাবা, তাই? নাম কি ওনার? আরিয়ান খান রাবির। ওহ হো, আপনি রাবির খানের ওয়াইফ? আগে বলবেন না, আপনার হাজবেন্ড তো আমাদের এলাকার প্রখ্যাত রাজনীতিবিদ। আপনি তার ওয়াইফ, সেটা আগে জানলে তো আরো বেশি করে সমাদর করতে পারতাম।
মেহুল বেশ অস্বস্তিতে পড়ল। হালকা হেসে বলে, না না না, এভাবে ভাবার কিছু নেই। আমার হাজবেন্ড রাজনীতিবিদ বলে আমাকে আলাদা করে সমাদর দেখানোর কোনো দরকার নেই। আমি এসবে অভ্যস্ত না। সেটা অবশ্য আমি আপনাকে দেখেই বুঝেছি। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে অহংকারের মাটিতে পাই পড়তো না। আপনি অন্যরকম। রাবির খানের কিন্তু খুব সৌভাগ্য, উনি আপনার মতো একজন মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছেন। আপনি কিন্তু এবার আমাকে অস্বস্তিতে ফেলছেন। সাদরাজ হাসে, বলে, একদিন আপনার হাজবেন্ডের সাথে বসেও কফি খাওয়ার সুযোগ করে দিয়েন। অবশ্যই, আপনি বললে আমি এক্ষুনি কল দিই ওনাকে। না না, উনি ব্যস্ত মানুষ, এমন হুটহাট করে কল দিয়ে ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং অন্য আরেকদিন কফি খাওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজ আমরা উঠি, নয়তো বাসায় ফিরতে লেট হয়ে যাবে। আচ্ছা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মেহুল আর রিতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রিতা বাইরে এসে হেসে বলে, আমার কি মনে হয় জানিস, লোকটা বোধহয় কষ্ট পেয়েছেন। কেন? তুই যখন বললি তুই বিবাহিত, তখন ওনার চেহারাটা দেখার মতো ছিল। ইস, বেচারা বোধহয় তোকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছিলেন, আর তুই এক নিমিষেই ওনার হৃদয়টাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলি। বেশি বুঝিস না। একদিনের পরিচয়ে উনি আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছেন। সবাই তোর মতো, তাই না? আর তোর যদি ওনার জন্য এতই মায়া হয়, তবে যা, তুই ওনার গলায় ঝুলে পড়। তোদেরকে কিন্তু বেশ মানাবে। তা অবশ্য ঠিকই বলেছিস, ছেলেটা দেখতে হেব্বি, কথা বলে স্টাইলও সুন্দর। কি বলিস, একবার চান্স মেরে দেখবো? মেহুল মিকি রাগ দেখিয়ে বলে, ভালো, আগে সামনে পরীক্ষায় কিভাবে পাশ করবি সেই চিন্তা কর, বাকি সবকিছু পরে দেখা যাবে। মেহুল খাবার খাচ্ছে আর টিভি দেখছে। রামিনা বেগম এসে তার পাশে বসেন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে জিজ্ঞেস করেন, কালকে কি তোর কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে? মেহুল টিভির দিকে চেয়ে জবাবে বলল, হ্যাঁ মা, পরীক্ষার আগে সব ক্লাসই ইম্পর্টেন্ট। কালকে ক্লাস না করলে হয় না? মাত্রই মুখে লোকমা পুড়েছিল মেহুল, সে ভরা মুখে মায়ের দিকে চেয়ে বলল, কেন? রাবিদের বাড়ি থেকে আমাদের কালকে দুপুরে দাওয়াত দিয়েছে, তাই বলছিলাম কালকে আর ক্লাস করার দরকার নেই। মেহুল মুখের খাবারটা শেষ করে বলল, কিন্তু মা, এখন ক্লাস মিস করলে আমি অনেক সাজেশন পাবো না। তাছাড়া ওনারা হঠাৎ করে আমাদের দাওয়াত কেন দিল? কালকে নাকি রাবিদের বাবার মৃত্যুবার্ষিকী, সেই উছিলায় ওনাদের কিছু আত্মীয় স্বজন আসবেন, তাই সাথে আমাদেরও ডেকেছেন আর কি। আর তুই এত চিন্তা করছিস কেন? রিতা তো ক্লাস করবেই, ওর থেকে না হয় সব সাজেশন নিয়ে নিবি, তাহলেই তো হয়। তাও যেতে হবে আমাকে? হ্যাঁ, তুই ওই বাড়ির বউ, তুই না গেলে কি করে হবে? মেহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। মেহুল গোসল শেষ করে বেরিয়ে দেখলো তার বিছানার উপর একটা শাড়ি রাখা। মেহুল বুঝে যায় এটা তার মা জননীর কাজ, তাই সে তার মাকে ডাকে, মা, এখানে শাড়ি কেন? পরার জন্য। মেহুল বড় বড় চোখ করে বলে, কে শাড়ি পরবে? কে আর পরবে? তুই পরবি। মা, এই গরমে শাড়ি পরলে আমি একেবারে মরেই যাব। শাড়ি পরা অসম্ভব। রামিনা বেগম তার কথায় পাত্তা দিলেন না। তিনি শাড়িটা হাতে নিলেন, বললেন, এর জন্যই এই নর্মাল শাড়িটা দিয়েছি, না হলে আরো ভারী শাড়ি দিতাম। আর এটা পরলে খুব বেশি গরমও লাগে না, কাপড়টা নরম আছে। না মা, তাও আর ওইখানে শাড়ি পরে যাওয়ার কি আছে? বিয়ের পরে এই প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে যাচ্ছিস, একটু বউ বউ ভাব নিয়ে যেতে হবে না? যা, চুল মুছে তোয়ালে রেখে আয়, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি। মেহুল চোখ মুখ কুচকে বিষণ্ণ সুরে বলল, মা, তোমাকে কিছু বলেও লাভ নেই। দেখ শাড়িটা কি ভালো মানিয়েছে তোকে। হ্যাঁ, আমার এখনই গরমে অস্থির লাগছে। এতক্ষণ কি করে এভাবে থাকবো সেটাই ভাবছি। আরে কিচ্ছু হবে না, আস্তে আস্তে এই গরম শুয়ে যাবে। এখন একটু সাজুগুজু করে নে, আমি তোর বাবাকে কাপড় দিয়ে আসি। আচ্ছা যাও। গাড়ি থেকে নামতে মেহুল চমকে গেল। তাদের আশেপাশে বেশ কিছু কালো পোশাক পরিহিত লোক এসে দাঁড়িয়েছেন, যাদেরকে দেখে বোঝা যাচ্ছে ওরা গার্ড। আর তাদের সাথে সামনে এসে হাজির হয় রাবির। অন্যদিনের মতোই সাদা পাঞ্জাবি গায়ে একদম ক্যাজুয়াল হয়ে হেসে দাঁড়িয়েছে।
সে তার শ্বশুর শাশুড়িকে সালাম দিয়ে সাদরে গ্রহণ করে। মেহুলের দিকে চোখ যেতেই খানিকটা স্তব্ধ হয়। শাড়িতে স্নিগ্ধ লাগছে তাকে। মিহু চোখ সরায়। রাবিরের দেখার তৃষ্ণা না মিটলেও আপাতত তাকে চোখ সরাতে হচ্ছে। সে সবাইকে নিয়ে ভেতরে যায়। বাড়ির মেইন ফটকের সামনে রাবিরের মা দাঁড়িয়েছিলেন। মেহুলের মা বাবার সাথে তিনি কুশল বিনিময় করেন। মেহুল গিয়ে ওনাকে সালাম করে। খাবার টেবিলে নাস্তার বাহার দেখে মেহুলের জ্ঞান হারানোর উপক্রম। এত খাবার কেউ বানায়? মেহুল অসহায়ভাবে খাবারগুলোর দিকে চেয়ে আছে। রাবিরের মা এসে তার পাশে বসলেন। আদর করে জিজ্ঞেস করলেন, কি খাবে মা? মিষ্টি খাবে? মেহুল কি বলবে? অস্বস্তি নিয়ে মুচকি হাসি কেবল। তার এই হাসির অর্থ ভদ্রমহিলা কি বুঝলেন কে জানে। তিনি মিষ্টি নিয়ে মেহুলের মুখের সামনে ধরলেন। মেহুলের যদিও মিষ্টি পছন্দ না, তাও সে ভদ্রতার খাতিরে মিষ্টিটা মুখে তুলল। রাবিরের মা গিয়ে এবার উনার বেআইনকে আপ্যায়ন করেন। খাবার বেড়ে বেড়ে দেন। কি খাবেন না খাবেন বারবার প্রশ্ন করেন। রাবির এতক্ষণ সেখানে ছিল না। কোথা থেকে এসে যেন সে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল তার দিকে ভ্রু কুচকে তাকালেও সে তাকে খুব একটা পাত্তা দেয় না। বরং সে সেখানে কথার প্রসঙ্গে তার রাজনীতির কথা তুলে বসে। সামনে নির্বাচন, কিভাবে কি করবে না করবে সেসব ব্যাপারেই কথা বলে। মেহুলের মোটেও এসব কথা পছন্দ হচ্ছে না। বসে বসে কেবল বিরক্ত হচ্ছে সে। কিছুক্ষণ বাদে রাবিরের মা বললেন, রাবির, মেহুলকে নিয়ে উপরে যাও, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ও সব কিছু। জি মা। তারপর সে মেহুলের দিকে চেয়ে বলল, চলুন। রাবির আগে যায়। মেহুল তার পেছন পেছন সিঁড়ি বেয়ে ওঠে। উপরে ওঠার পর রাবির থেমে মেহুলের দিকে যায়। জিজ্ঞেস করে, আগে কোথায় যাবেন? মেহুল ঠোঁট উল্টে বলে, আপনার যেখানে খুশি। রাবির ভ্রুকুচকে তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, যেখানে খুশি। মেহুল চোখ মুখ খিঁচে বলে, জি। ঠিক আছে, চলুন। মেহুল রাবিরের পেছন পেছন হাঁটে। একটা রুমের ভেতর গিয়ে সে থামে। মেহুলও থেমে যায়। রাবিরের দিকে তাকাতেই সে বলে, এটা আমার আর আপনার ব্যক্তিগত কক্ষ, আর এখানে আমরা আমাদের সুখ দুঃখ সাজাবো। মেহুল ভেতরে প্রবেশ করে। পুরো রুমে চোখ বুলায়। বিশাল বড় রুম। খুব বেশি ফার্নিচারের ঝামেলা নেই। একদম পরিপাটি সবকিছু। তার সাথে সবকিছু ঝকঝকে পরিষ্কার। বিছানার পাশে একটা বিশাল জানালা। সেদিক দিয়ে বাতাস আসছে খুব। এই দুপুরের গরমেও বেশ শান্তি লাগছে তার। খাটের বিপরীত পাশে একটা বুকশেলফ রাখা। এত বই সেখানে। লোকটা এত বই পড়ে। মেহুল বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দাটা বোধ হয় তাদের অর্ধেক রুমের সমান হবে। মেহুল তো এই বারান্দা দেখে খুব খুশি। এর মাঝে সব ভেবে ফেলেছে সে। এই বারান্দা সে তার নিজের মনের মতো সাজাবে। কোথায় গাছ লাগাবে, কোথায় দোলনা টানাবে, সব ঠিক করে ফেলেছে সে। আপনার রুম পছন্দ হয়েছে? মেহুল চমকে পেছনে তাকায়। দেখে রাবির তার খুব কাছে। সে মৃদু হেসে ইতস্তত সুরে বলে, জি। তাহলে চলে আসুন। আপনাকে ছাড়া এই রুমটা বিশাল এক শূন্যতায় ভুগছে। মেহুল মাথা নুয়ে মৃদু সুরে বলে, সময় হলে আসবো। রাবির নিঃশ্বাস ফেলে। বলে, আর এই সময়টা কখন হবে? মেহুল তার দিকে চেয়ে বলে, আরো 1 বছর পর। রাবির দীর্ঘশ্বাস ফেলে বলে, আরো 1 বছর? জি। আর ততদিন পর্যন্ত যদি আমি না থাকি? কথাটা শুনে মেহুল যেন থমকে যায়। মুখটা ছোট হয়ে যায় তার। ভয় পায়। ভীত সুরে বলে, কেন থাকবেন না? আপনি আমার সাথে আজীবন থাকবেন। রাবির আরেকটু আগায়। মেহুলের ওষ্ঠ যুগল কাঁপছে। রাবিরের দৃষ্টি সেদিকেই যায়। মনে ঘোর লাগে তার। সে তার সেই তৃষ্ণার্ত দৃষ্টি বহাল রেখেই বলে, আমাদের রাজনীতিবিদদের জীবনের কোনো ভরসা নেই। প্রতিবার নির্বাচন এলেই মা আতঙ্কে থাকেন। এই বুঝি তিনি তার ছেলেকে হারালেন। আমারও শত্রুর অভাব নেই। কখন কি হয় বলা তো যায় না। হতেও তো পারে 1 বছর পর আমি আর থাকলাম না, তখন। মেহুলের বুকে মোচড় দেয়। এই কয়দিন এই লোকটার উপর যে তার এত মায়া জন্মাবে তা সে মোটেও কল্পনা করেনি। এই মুহূর্তে তার মনে হচ্ছে এই লোকটার অনুপস্থিতি যেখানে সে কল্পনাও করতে পারবে না, সেখানে সে ভয়ঙ্কর বাস্তব। সে কি করে মেনে নেবে? মেহুল রাবিরের দিকে চাইতেই তার দৃষ্টি দেখে সে আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়।
ঠোক গিলে কিছু বলতে চাইছিল, কিন্তু কথা সব গলাতেই আটকে থাকে। রাবির আর তার মাঝে হয়তো কয়েক ইঞ্চির দূরত্ব। রাবির আরেকটু এগুতে মেহু চোখ খিচে বন্ধ করে ফেলে। অস্বস্তিতে শরীর জমে গিয়েছে তার। বুক এত ধরফর করছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ড বোধহয় এখন তার বেরিয়ে আসবে। কিছুক্ষণ বাদেই কপালে সে উষ্ণ কিছুর ছোঁয়া পায়। সে বুঝতে পারে সেটা কি। রাবির এবার পিছিয়ে আসে। মেহুল এখনো চোখ বুজেই দাঁড়িয়ে আছে। রাবির তা দেখে মুচকি হাসে, নরম গলায় বলে, আরো চুমু লাগবে? ফট করে চোখ মেলে তাকায় মেহুল। রাবিরের মুখের হাসি দেখে লজ্জায় মিশে যায় সে। এই লোকটা আজকাল বড্ড বেশরম হয়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে রাগী গলায় বলল, আপনি যে এমন লাগামহীন কথাবার্তা বলেন সেটা তো আগে জানতাম না। সবাইকে কি আপনার মতো বেশরম ভাবেন নাকি? রাবির নিচের ঠোঁটকে কামড়ে ধরে হাসে। মেহুল সেই হাসি দেখে আবার ঢোক গিলে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে বলে, এই যে নেতা সাহেব, খবরদার আর এমন কিছু করেছেন তো। আপনার বাড়িতে এসছি বলে আপনি যা খুশি তাই করতে পারেন না, ভুলেও তা ভাববেন না। এখন আর ঝগড়া করার মুড নেই বলে কিছু বললাম না, না হলে আজকে আপনার খবরই ছিল। মেহুল এই বলে দ্রুত সেই রুম থেকে বেরিয়ে যায়। রাবির তার কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি আর ভাবে, যেখানে আমার দিকে কখনো কেউ চোখ তুলে তাকানোর সাহসও পায় না, সেখানে এই মেয়ে আমাকে মিনিটে মিনিটে হুমকি দিচ্ছে। মেহুলি হয়তো প্রথম মেয়ে যার কিনা তার শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার সময় খারাপ লাগছে। তারা যাওয়ার পর সেখানে আরো আত্মীয় স্বজন আসে আর সবাই তাকে বেশ আদর করে। এই পরিবারের সবাই বেশ মিশুক। মেহুলকে কত সহজেই আপন করে নিয়েছে। এখন সবাই গেটের সামনে এসে দাঁড়িয়েছে তাদেরকে বিদায় জানানোর জন্য। অদ্ভুতভাবে মেহুলের যেন সবাইকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখান থেকে যাওয়ার আপাতত কোনো উপায় নেই, তাই তাকে যেতে হবে। সবাইকে বিদায় জানিয়ে সে গাড়িতে উঠে বসে। তারপর গাড়ি চলতে আরম্ভ করে। গাড়ি চালাচ্ছে আর রাবির। মেহুল তার পাশেই বসেছে আর পেছনে বসেছে তার মা বাবা। রাবিরকে বিদায় দিয়ে রামিনা বেগম স্বামীকে নিয়ে ভেতরে গেলেন। মেহুল চুপচাপ বসে আছে। রাবির তার দিকে চেয়ে বলল, কি হলো, বাসায় যাবেন না? মেহুল মেয়ে যাওয়া সুরে বলল, আপনার পরিবারের সবাই খুব ভালো, আমার সবাইকে খুব পছন্দ হয়েছে। খালি আমার শাশুড়ি মা আমার গান গাওয়াটাকে সাপোর্ট করলেই সব একদম ঠিকঠাক হতো। মাকে সময় দিন মেহুল, হয়তো একদিন মাও ঠিক আপনার কথা বুঝবেন। তার আগে পরীক্ষার পর যে প্রোগ্রাম আছে সেখানে গান গাওয়ার অনুমতি কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। মার সাথে তাহলে কথা বলবেন প্লিজ। ঠিক আছে। মেহুল এবার হেসে গাড়ি থেকে নামতে নিলেই রাবির তার হাত ধরে। মেহুল তার দিকে চেয়ে জিজ্ঞেস করে, কি হলো? আমার মতো এমন প্রতিভাবান রাজনীতিবিদ মারা গেলে দেশের কিন্তু বেশ ক্ষতি হবে, তাই এইভাবে শাড়ি গায়ে হুটহাট চলে আসবেন না। হৃৎপিণ্ডকে সামলাতে বড় কষ্ট হয়। পরের বার শাড়ি পরার আগে আমাকে জানাবেন, আমি তাহলে আগে থেকে হৃৎপিণ্ডকে সামলে নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখবো। মেহুল বোকা বোকা চোখে যেয়ে থাকে। কি জবাব দেবে সে? লোকটার এসব কথায় মস্তিষ্ক অকেজো হয়ে পড়েছে। তার উপযুক্ত উত্তর মেলাতে পারছে না। রাবির তার হাত ছেড়ে দেয়। মেহুল গাড়ি থেকে নেমে পড়ে। 2 কদম এগিয়ে আরেকবার পেছনে আসে। রাবির তখনও তার দিকে চেয়ে আছে। মেহুল মৃদু হেসে বলে, যদি শাড়ি পরে কাউকে নিহত করা যায় তাহলে আমি আরো 100 বার শাড়ি পরবো, বুঝেছেন নেতা সাহেব? রাবির উত্তর দেয় না। মেহুল চলে যাওয়ার পর সে আলতো হেসে গাড়ি স্টার্ট দেয়। তোমার লজ্জা করে না সাদরাজ আহমেদ? এত সম্পত্তির মালিক হয়েও সামান্য 6 শতক জমিও তুমি ছাড়ছ না? সাদরাজ বরাবরের মতোই তার কুৎসিত হাসিটা হেসে বলে, রাবির তার দিকে এগিয়ে আসে। 2 হাত পেছনের দিকে নিয়ে 1 হাত দিয়ে অন্য হাতে আটকে ধরে। চোয়াল শক্ত করে বলে, অন্যের জিনিসের ওপর নজর দেওয়ার স্বভাব তোমার কবে যাবে? এই স্বভাবের জন্যই আজ তুমি এত কিছু হারিয়েছ। ভালোই ভালোই এই জমির উপর থেকে তোমার সাইনবোর্ড সরিয়ে ফেলো, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাদরাজের কপালে রগ ফুলছে। রাগ যেন চোখে মুখে উপচে পড়ছে তার। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার সাহস দেখাবে না রাবির। আর বাকি রইল এই জমির কথা। এই জমির উপর থেকে আমার সাইনবোর্ড কখনোই উঠবে না। আমি কিন্তু আইনি পদক্ষেপ নেব সাদরাজ।
সাদরাজ কাউকে ভয় পায় না, সেটা তোমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না। রাবিরের প্রচন্ড রাগ হচ্ছে। সে রাগের ছোটে জমির উপর লাগিয়ে রাখা সাদরাজের সাইনবোর্ডটাতে গিয়ে জোরে লাথি মারে। সাইনবোর্ডটা ডান দিকে হেলে পড়ে, আর 2টা লাথি মারতে সেটা পুরোপুরি বাঁকা হয়ে পড়ে যায়। তা দেখে রাগে টকবক করছে সাদরাজ। রাবিরকে এই মুহূর্তে জমিতে জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু আপাতত সে ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে। সে সামনে তার আরো বড় সুযোগ আসবে, এই সব কিছুর বদলা সে হারে হারে নেবে। রাবির দাঁত খিচে বলে, আজ থেকে এই জমি জনগণের, আর এই জমিতে আমি প্রাইমারি স্কুল বানাবো। এই জমিতে ভবিষ্যতেও যদি কারোর কুদৃষ্টি পড়েছে তবে তার দৃষ্টি আমি উপড়ে ফেলবো, কথাটা যেন মাথায় থাকে। রাবির তার কথা শেষ করেই গাড়িতে উঠে যায়। সাদরাজের গায়ে রক্ত গরম হয়ে উঠেছে। সে নিজের রাগকে কন্ট্রোলে নিতে পারছে না। সবকিছু তছনছ করে ফেলতে ইচ্ছে করছে তার। পরীক্ষা শেষ আজকে বেশ কিছু দিন হয়ে গিয়েছে। এখন মূলত সামনের প্রোগ্রামে গান গাওয়ার প্রস্তুতি নিয়েছে মেহুল। সকালে ভার্সিটি গেলে ফিরতে ফিরতে সন্ধে হয় তার। তারপর খেয়ে দিয়ে এক ঘুম দেয়, উঠে রাত 9টায়। তারপর আবার মা বাবার সাথে কথা বলে, এক মগ কফি খেয়ে সময় কাটে তার। আর রাতে খাওয়ার পর রাবিরের সাথে কথা বলাটা তো আজকাল তার অভ্যেসে পরিণত হয়েছে। একদিনও যদি রাবির ব্যস্ততার কারণেই তাকে কল না দেয়, বেচারির আর সেই রাতে ঘুম হয় না। রাবিরের কথা ভাবতে ভাবতে রাত পার হয় তার। মানে কি ভয়ঙ্কর ব্যাপার ভাবা যায়। সে তো রাবিরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। অবশ্য কেবল হাবুডুবু না, একেবারে ডুবে মরার উপক্রম। আর তার উপর ওই লোকটার হুটহাট করে বলা বেশরম কথাগুলো শুনলে তো তার আরো আগেই মরে যেতে ইচ্ছে করে। অডিটোরিয়ামে বসে অন্য সবার মতোই গানের প্র্যাকটিস করছিল মেহুল। সে সময় সেখানে একজন ছেলে আসে, জিজ্ঞেস করে, এখানে মেহুলকে? মেহুল তার দিকে তাকায়, বলে, এই যে আমি। ছেলেটা তার দিকে এগিয়ে যায়। তারপর তার হাতে রাখা বেলি ফুলের গাঁচড়াটা মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। মেহুল ভ্রু কুচকে তিক্ত সুরে বলে, আপনি আমাকে গাছরা কেন দিচ্ছেন? কে আপনি? না, আমি আপনাকে গাজরা দিচ্ছি না। কেউ একজন ভার্সিটির গেটের সামনে এসে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 13 ব্যাচের মেহুলকে দেওয়ার জন্য। আর এখানে এত স্টুডেন্ট দেখে মনে হলো সেই মেয়ে এখানে থাকতে পারে, তাই এখানে এটা নিয়ে এলাম। নিন, ধরুন। মেহুল গাছড়াটা হাতে নিয়ে অবাক হয়ে চেয়ে রইল। কে এই গাছটা দিয়েছে? সে ছেলেটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি ওই লোকটার নাম জানেন? দুঃখিত আপু, আমি ওনার ব্যাপারে কিছুই জানি না। আমাকে গাজরা দিতে বলেছেন আর আমি সেটা দিয়েছি, এইটুকুই। ঠিক আছে। মেহুল বেশ চিন্তায় পড়ে যায়। পাশ থেকে তার বন্ধুরা মজা করে বলে, এটা নিশ্চয় তোর নেতা সাহেবের কাজ। মেহুল ভেবে বলে, ওনার এত সময় আছে নাকি আমার জন্য গাছরা কিনে পাঠাবে? আর যদি এতই দেয়ার ইচ্ছে হতো তাহলে তো নিজেই এসে দিয়ে যেতে পারতেন। এত কাহিনী করার কি দরকার ছিল? রীতা তখন বলল, আরে বোকা, ভাইয়া তোকে সারপ্রাইজ দিতে চেয়েছেন, তুই তো দেখি কিছুই বুঝিস না। ব্যাপারটা এমন হতেই পারে। তবে মেহুলের মনের দুশ্চিন্তা যাচ্ছে না, তাই সে রাবিরকে কল দিয়ে বসে। আর রাবিরের কল ব্যস্ত দেখায়। রাবির এই সময় ব্যস্ত থাকে সেটা মেহুল খুব ভালো করেই জানে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও রাবির কখন এসব করলো সেটাই সে বুঝতে পারছে না। ভার্সিটির বাইরে রাবিরের গাড়ি দেখে আরেক দফা অবাক হয় মেহুল। লোকটা আর একদিনে তাকে কত সারপ্রাইজ দেবে খেয়ে জানে। রীতা তখন মজা করে বলে, একটু আগে ফুল, আর এখন স্বয়ং নেতা সাহেবে চলে এসেছেন। যান নেতা সাহেবা, আমি তাহলে আসছি। এই তুইও চল, তোকে নামিয়ে দিতে বলবো। কাবাব মে হাড্ডি হওয়ার কোনো শখ আমার নেই, বুঝতে পেরেছেন বান্ধবী? চললাম। রীতা তার পথে হাঁটা ধরল। মেহুল ধীর পায়ে রাবিরের গাড়ির দিকে এগিয়ে যায়। সে গাড়ির কাছে যেতেই রাবির গাড়ির দরজাটা খুলে দেয়। সে ভেতরে প্রবেশ করে। রাবির গাড়ি স্টার্ট দেয়। মেহুল কিছুক্ষণ চুপ থেকে বলে, আজ এত সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে হলো যে? রাবির এক পলক তার দিকে চেয়ে বলল, কেন, আপনি খুশি হননি? মেহুল ভাব নিয়ে বলল, না তা না, আসলে আপনি তো আবার খুব ব্যস্ত মানুষ। আমার জন্য আবার আপনার কাজের কোনো অসুবিধা হচ্ছে না তো? নিজের ওয়াইফকে খুশি করার জন্য এমন একটু আধটু কাজের ক্ষতি করাই যায়। আচ্ছা তাই? রাবির তখন হঠাৎ তার হাতের দিকে খেয়াল করে, জিজ্ঞেস করে,
বেলি ফুল কে দিল? মেহুল ভ্রু কুঁচকে রাবিরের দিকে তাকায়, অবাক হয়ে জিজ্ঞেস করে, বেলি ফুল কে দিয়েছে আপনি জানেন না? বেলি ফুল কে দিয়েছে আপনি জানেন? রাবির বলে। না, আমি কি করে জানবো? মেহুল এবার নড়ে চড়ে বসে, চিন্তিত সুরে বলে, এই ফুল আপনি দেননি? রাবির তার দিকে চেয়ে বলে, না। ওমা, তাহলে কে দিল? আশ্চর্য, আপনি ফুল হাতে বসে আছেন অথচ আপনি জানেনই না এটা কে দিয়েছে। তাহলে কোথায় পেয়েছেন এটা? আরে একটা ছেলে আমাকে এটা দিয়ে বলেছে কেউ একজন নাকি ওনাকে ফুলটা ধরিয়ে দিয়ে বলেছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেহুলকে দেওয়ার জন্য। উনিও তাই করেছেন, কিন্তু ওই লোকটাকে উনি চেনেন না। আর আমি তো উল্টো ভেবেছি এটা আপনি হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছেন। রাবির অবিলম্বে একটানি গাঁজরাটা মেহুলের হাত থেকে খুলে ফেলল, সেটা বাইরে ছুঁড়ে মেরে বলল, কেউ কিছু দিলেই নিতে হয় না, আর কখনো এমন কিছু করবেন না। মেহুল মুখ কালো করে বলল, আমি জানতাম না কি এটা আপনি না অন্য কেউ। এখন তো জেনেছেন, আর কোনো কিছু ভাবার আগে আমার সাথে একবার হলেও কথা বলে শিওর হয়ে নেবেন, তাহলে আর এত সমস্যায় পড়তে হবে না। মেহুল চুপ করে বসে থাকে, মনটাই খারাপ হয়ে যায় তার। কোথায় ভেবেছিল রাবির তাকে ভালোবেসে গাছটা কিনে দিয়েছে, কতই খুশিই না হয়েছিল। ধুর, এখন উল্টো তার আরও টেনশন বেড়েছে। ওই অচেনা ব্যক্তিটা আবার কে? হঠাৎ গাড়ি থামতে মেহুল এদিক ওদিক তাকায়, তারা তো এখনো পৌঁছয়নি, তাহলে গাড়ি থামলো কেন? রাবির গাড়ি থেকে নামলো। মেহুল তার দিকে ফিরতেই দেখলো সে একটা ফুলের দোকানে ঢুকছে। মেহুল অবাক হয়ে চেয়ে থাকে, লোকটা আসলে কি করতে চাইছে। একটু পর রাবির অনেকগুলো ফুল সমেত বেশ কিছু গাজরা নিয়ে গাড়িতে ঢোকে। মেহুল তা দেখে হতভম্ব হয়ে চেয়ে থাকে। রাবির একটা গাজরা নিয়ে খুব যত্ন করে মেহুলের হাতে পুড়িয়ে দেয়, বাকি ফুলগুলো মেহুলের কোলের উপর রেখে মৃদু হেসে বলে, আমি ব্যতীত অন্য কারোর দেয়া ফুল ছোঁয়ার অধিকারও আপনার নেই। তারপর সে আবার গাড়ি স্টার্ট দেয়। মেহুল বিষয় নিয়ে তার হাতের গাজরাটাকে দেখছে। লোকটা অদ্ভুত সব কাজ করে, বারংবার তাকে চমকে দেয়। এত মায়া এই মানুষটার মাঝে, এত নিবিড়ভাবে আদৌ কেউ কাউকে আগলে রাখতে পারে? রাবির আর মেহুল একসঙ্গেই ডাইনিংয়ে খেয়ে রুমে যায়। রাবির বিছানায় বসে, মেহুল ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে রাবির বিছানায় হেলান দিয়ে শুয়ে কি যেন ভাবছে। মেহুল আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, শরীরের লোফন মাখতে মাখতে বলল, আপনি কি ওই গাছটা নিয়ে চিন্তিত? রাবির তার দিকে চেয়ে বলে, চিন্তা না করে কি উপায় আছে? কে দিয়েছে এটা আপনাকে সেটাও জানেন না। আচ্ছা, যে ছেলেটা এটা এনে দিয়েছে তাকে একবার আমার সামনে আনতে পারবেন? মেহুল রাবিরের সামনে গিয়ে বসে, বলে, আপনি অযথাই এত চিন্তা করছেন। এটা নিশ্চয়ই আমার কোনো ফ্রেন্ডের কাজ, আমার সাথে মজা করার জন্য হয়তো এসব করেছে। রাবিরের তাও চিন্তা কমে না। সে সময় মেহুলের চট করে আবার সেই চিরকুটের কথা মনে পড়ে যায়। মনে তখনই প্রশ্ন জাগে, আচ্ছা, এই চিরকুটটা রাবির দিয়েছে তো, নাকি এটাও আবার অন্য কারোর দেয়া? সে শিওর হওয়ার জন্য রাবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কোনোদিন আমাকে কোনো চিরকুট দিয়েছেন? চিরকুট? কিসের চিরকুট? রাবির ভ্রুকুচকে উল্টো তাকে প্রশ্ন করে। মেহুল বলে, দাঁড়ান দেখাচ্ছি। সে গিয়ে তার ড্রয়ার ঘেটে সে হলুদ রঙের চিরকুটটা বের করে আনে। সেটা নিয়ে রাবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনি দিয়েছেন না? রাবির চিরকুটটা হাতে নেয়। চিরকুটের লেখাটা পড়ে মেহুলের দিকে চেয়ে বলে, এটা কে দিয়েছে? মেহুল এবারও অবাক হয়ে বলে, এটাও আপনি দেননি? না, এসব জিনিসে আমি অভ্যস্ত না। এটা কে দিয়েছে আপনাকে? মেহুল রাবিরের পাশে বসে বোকা বোকা স্বরে বলে, আমি জানি না। একদিন রীতা আর আমি পার্কে গিয়েছিলাম, সেদিনই একটা লোক এসে এটা দিয়েছিলেন আর বলেছিলেন কেউ একজন নাকি এটা আমাকে দিতে বলেছে। লোকটাকে আর কিছু জিজ্ঞেস করার আগেই উনি সেখান থেকে চলে যান। আমি তখনও ভেবেছিলাম এটা বোধহয় আপনি। রাবির জিভ দিয়ে ঠোঁট ভেজায়। সে কি বলবে বুঝতে পারছে না, বিরক্ত হয়ে বলে, আর এসব আপনি আমাকে আজ বলছেন? এতদিন কেন বলেননি? একবার চিরকুট তো একবার গাজরা, কে এসব দিচ্ছে এই ব্যাপারে আপনি কিছুই জানেন না। ব্যাপারটা কি মানানসই? অথচ এসব ব্যাপারে আমাকেও কিছু বলেননি। আমি এত কিছু ভাবিনি তো। আমি বরং খুশি হয়েছিলাম, ভেবেছিলাম
সবকিছু আপনি করছেন। রাবির দীর্ঘশ্বাস ফেলে। মাথার মধ্যে আরো এক দুশ্চিন্তার বীজ বপন হলো। এমনিতেও শান্তি নেই, এখন আবার নতুন এক অশান্তি এসে জুটেছে। মেহুলের বিষণ্ণ মুখ দেখে রাবির বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না। আমি ওই লোকটাকে খুঁজে বের করব। আর ভবিষ্যতে এমন কিছু হলে আগ বাড়িয়ে আগেই সবকিছু ভেবে ফেলবেন না, আগে আমার সাথে কথা বলে শিওর হয়ে নেবেন। বুঝতে পেরেছেন? জি। রাবির কিছুক্ষণ চুপ থেকে মেহুলকে খেয়াল করে বলল, গাল ফুলানো কমাবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? মেহুলের ভোলা ভালা রূপ নিমিষে উগ্র হয়ে উঠল। সে চিতে গিয়ে বলল, এই যে মিস্টার, আমাকে একদম হুমকি দেবেন না। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? আচ্ছা তাই? রাবির তার দিকে কিছুটা ঝুঁকতেই মেহুল পিছিয়ে যায়। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে,